লেখিকা সুপ্রিয়া ঘোষের বিবেক জাগ্রত। উত্তর কলকাতার এক অভিজাত পাড়া, সেখানে মধ্যবিত্ত পরিবারের একটা দোতলা পুরনো বাড়ি। বাড়ির কর্তা অবিনাশবাবু মারা গেছেন বছর তিনেক আগে। এখন সেই বাড়িতে থাকেন তার স্ত্রী সবিতা দেবী, ছেলে অনির্বাণ আর বৌমা রুমি, সাথে তাদের 5 বছরের ছেলে টুবাই। সকাল 7:30। রান্নাঘরে প্রেসার কুকারের সিটি বাজছে। সবিতা দেবী নিচু হয়ে আনাজ কাটছিলেন। হাঁটুতে প্রচণ্ড ব্যথা। ডাক্তারবাবু মাটিতে বসতে বারণ করেছেন, কিন্তু রুমি সাফ জানিয়ে দিয়েছে সে একা রান্নাঘরের সব কাজ সামলাতে পারবে না। মা, কিচেন স্ল্যাবে পেঁয়াজের খোসাগুলো কেন ফেলে রেখেছেন? আমি কি আপনাদের চাকর নাকি? সকালে উঠে টুবাইয়ের টিফিন বানাবো না এইসব আবর্জনা পরিষ্কার করব? রুমি চিৎকার করতে করতে রান্নাঘরে ঢুকলো। সবিতা দেবী মিনমিন করে বললেন, না বৌমা, আমি এই এক্ষুনি নামাচ্ছিলাম। রাখুন আপনার অজুহাত। এই যে ঝিঙেগুলো কেটেছেন, এর খোসা কেন এত মোটা করে বাদ দিয়েছেন? বাজারে কি টাকা গাছ থেকে ঝরে? অনির্বাণকে তো সারা মাস খাটতে হয়, আপনি তো আর রোজগার করেন না, তাই মায়া নেই। রুমি সশব্দে ঝিঙের বাটিটা সরিয়ে রাখল। সবিতা দেবী চুপ করে গেলেন। ঝগড়া করলে ছেলেটা অফিসের আগে অশান্তিতে পড়বে। তিনি রান্নাঘর থেকে বেরিয়ে আসার সময় বললেন, বৌমা যদি একটু চা করতে। রুমি উত্তর দিল না, শুধু 1 কাপ চা নিজের জন্য করে নিয়ে গটগট করে ঘরে ঢুকে গেল। অনির্বাণ তৈরি হয়ে ডাইনিং টেবিলে এসেছে, সামনে রুটি আর আলুর তরকারি। সবিতা দেবী পাশে গিয়ে বসলেন, তার গলাটা আজ বসা। অনির্বাণ, শরীরটা আজ ভালো লাগছে না রে, মাথাটা কেমন যেন ঘুরছে। পাশ থেকে রুমি ব্যঙ্গ করে বলে উঠল, মাথা ঘুরবে না তো কি হবে? কাল রাতে যা ঘি দিয়ে লুচি খেয়েছেন, শরীরে কোনো রোগ নেই, শুধু নাটক। আর বাড়িতে সারাদিন পাখা চালিয়ে বসে থাকা, আমাদের তো বিল মেটাতে নাভিশ্বাস উঠছে। অনির্বাণ শান্ত গলায় বলল, রুমি, মা কি সারাদিন পাখা চালায়? আর ওনার প্রেশারটা মনে হয় চেক করা দরকার। রুমি টেবিল চাপড়ে উঠল, হ্যাঁ, তুমি তো মায়ের পক্ষ নেবেই। আমি তো এই বাড়ির উটকো আপদ। বিয়ের পর থেকে দেখছি এই বুড়ি শুধু ঘ্যান ঘ্যান করে। শোনো অনির্বাণ, আমি সাফ কথা বলে দিচ্ছি, তোমার মা যদি এই বাড়িতে থাকে আমি আর এক মুহূর্ত থাকবো না। হয় ওনাকে কোনো বৃদ্ধাশ্রমে পাঠাও, নয়তো আমি টুবাইকে নিয়ে কালই বাপের বাড়ি চলে যাব। তোমার মা যেন এই ঘর থেকে না বেরোয়, ওনার মুখ দেখলেও আমার পিত্তি জ্বলে যায়। সবিতা দেবী ডাইনিং টেবিল থেকে উঠে নিজের ছোট অন্ধকার ঘরটার দিকে হাঁটতে শুরু করলেন। তার দুচোখ দিয়ে জল ঝরছে। রুমি পেছন থেকে চেঁচিয়ে বলল, কাঁদলে কিছু হবে না, নাটক আমি অনেক দেখেছি। ভাত রাখা আছে, খিদে পেলে নিজে বেড়ে খেয়ে নেবেন, আমি পরিবেশন করতে পারবো না। অনির্বাণ মুখ নিচু করে খাবারটা খেয়ে বেরিয়ে গেল। অফিসে গিয়ে সে কোনো কাজই করতে পারছিল না। বারবার রুমির বৃদ্ধাশ্রম কথাটাই কানে বাজছিল। নিজের মাকে বাড়ি থেকে বের করে দেবে, কিন্তু রুমিকে ছাড়া টুবাইয়ের কি হবে? অশান্তি চরমে পৌঁছেছে। টিফিন ব্রেকে অনির্বাণ ফোনটা বের করলো। সে রুমির দাদা মানে তার শালা রাজীবকে ফোন করলো। রাজীব খুব শান্ত প্রকৃতির মানুষ। হ্যালো রাজীব, অনির্বাণ বলছি। হ্যাঁ অনির্বাণ, বলো, কি খবর? অনির্বাণের গলা কাঁপছিল। রাজীব, আমি আর সামলাতে পারছি না। রুমি রোজ মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করছে। মা ঠিক মতো খেতে পায় না, সবসময় গাল মন্দ শোনে। আজ তো রুমি হুমকি দিয়েছে, মা বাড়িতে থাকলে ও টুবাইকে নিয়ে চলে যাবে। আমি কি করব বুঝতে পারছি না। ওপাশ থেকে রাজীব কিছুক্ষণ চুপ করে রইল, তারপর গম্ভীর গলায় বলল, অনির্বাণ, আমি সবটা বুঝতে পারছি। রুমি বড় বেশি অবাধ্য হয়ে যাচ্ছে, তুমি চিন্তা করো না। আমি রুমিকে ফোন করছি, ওকে 2-3 দিনের জন্য আমাদের এখানে পাঠাও। আমার মাও অসুস্থ, সেই ছুতোই আমি ওকে ডাকি। তারপর যা করার আমরা এখান থেকেই করব, তুমি শুধু ওকে পাঠিয়ে দাও। অনির্বাণ একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা রাখলো। বিকেলে বাড়ি ফিরতেই দেখলো রুমি ব্যাগ গোছাচ্ছে। দাদা ফোন করেছিল, মা খুব অসুস্থ। আমি আর টুবাই কাল সকালে বাপের বাড়ি যাচ্ছি। তোমার মাকে বলো আমার ঘর যেন না নোংরা করে। রুমি খুব কর্কশ স্বরে বলল। অনির্বাণ কোনো কথা না বলে শুধু একটা শুকনো হাসি হাসলো। সে জানে এই যাত্রায় রুমির জন্য বড় কোনো শিক্ষা অপেক্ষা করছে। পরদিন সকালে টুবাইয়ের হাত ধরে রুমি রওনা দিল তার বাপের বাড়ির দিকে। মনে মনে সে খুব খুশি, অন্তত কয়েকদিন শাশুড়ির মুখ দেখতে হবে না। কিন্তু সে কল্পনাও করতে পারেনি নিজের বাপের বাড়িতে পা রাখতেই তার জন্য কি দৃশ্য অপেক্ষা করে আছে। সেখানে গিয়ে রুমি দেখলো কলতলায় বসে তার মা বাসন মাজছেন, আর তার বৌদি মিতালি বারান্দায় দাঁড়িয়ে সমানে চিৎকার করছে, মা, ওই কড়াটা ভালো করে ঘষুন। আপনাদের বয়সে হাত চলে না কেন? খালি বসে বসে খেতে পারেন, না পারলে বলে দেবেন, কোনো বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করতে হবে। রুমি থমকে দাঁড়ালো। এ কি শুনছে সে? তার নিজের মায়ের সাথে বৌদি ঠিক কি ভাষায় কথা বলছে।
রুমি ভেতরে ঢুকতেই দেখলো তার মা উবু হয়ে বসে বাসন মাজছেন। বয়স হয়েছে, কোমরের ব্যথায় মা সোজা হয়ে দাঁড়াতে পারেন না। রুমি দেখলো মায়ের চোখ দুটো লাল, যেন অনেকক্ষণ ধরে কেঁদেছেন। বৌদি, মা ওভাবে নিচে বসে বাসন মাজছে কেন? আমাদের কাজের মাসি আসেনি? রুমি ব্যাগটা সোফায় রেখেই প্রশ্ন করলো। মিতালি সোফায় বসে নেল পলিশ লাগাচ্ছিল। রুমির দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি হেসে বলল, আরে রুমি, আয় আয়। মাসি তো সেই কবেই ছাড়িয়ে দিয়েছি। মা যখন বাড়িতে বসেই আছেন তখন মিছিমিছি কেন মাসিকে টাকা দেব? বুড়ো বয়সে একটু হাত পা না চালালে তো শরীর আরো অকেজো হয়ে যাবে, এতে মায়েরই মঙ্গল। রুমির মায়ের হাত থমকে গেল। তিনি একবার করুণ চোখে মেয়ের দিকে তাকালেন, কিন্তু কিছু বললেন না। রুমি অবাক হয়ে মায়ের কাছে গিয়ে বসলো। মা, তোমার শরীর কেমন? দাদা তো বলল তুমি খুব অসুস্থ। মা কিছু বলার আগে মিতালি বলে উঠল, অসুস্থ মানে? ওসব ঢং। সারাদিন শুধু ওই কোণের ঘরটাতে শুয়ে থাকে আর ঘ্যান ঘ্যান করে। শরীর নাকি চলে না। শরীর চলবে কি করে? খালি ঘি মাখন খেলে কি আর শরীর চলে? শোন রুমি, তুই এসেছিস ভালোই হয়েছে, তুই তো বেশ অভিজ্ঞ। তোর শাশুড়িকে তুই কেমন শাসনে রাখিস শুনি, আমারও তো একটু শেখা দরকার। রুমি কোনো উত্তর দিতে পারল না। ওর নিজের কথাগুলোই যেন অন্য কারো মুখ দিয়ে প্রতিধ্বনিত হচ্ছে। ও দেখল ওর মা খুব কষ্টে একটা বড় হাঁড়ি ঘষছেন। রুমি ঝপ করে মায়ের হাত থেকে মাজনিটা কেড়ে নিল। ছাড়ো মা, আমি করে দিচ্ছি, তুমি ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও তো। খবরদার রুমি। মিতালি দাঁড়িয়ে উঠে চিৎকার করে বলল, ওনাকে নিজের কাজ করতে দাও। পরের বাড়িতে গিয়ে তো খুব বড় বড় কথা বলিস, এখন নিজের মায়ের জন্য খুব দরদ উতলে উঠছে। এই যে বুড়ো মানুষগুলো, এরা কোনো কাজের নয়, শুধু শুধু অন্ন ধ্বংস করে। তোর দাদাকে তো আমি বলেই দিয়েছি, এই ঘ্যান ঘ্যানানি আর আমি সইতে পারবো না। ঠিক সেই সময় রাজীব অর্থাৎ রুমির দাদা অফিস থেকে ফিরল। রুমি ভেবেছিল দাদা আশায় হয়তো বৌদি শান্ত হবে। রুমি দৌড়ে দাদার কাছে গেল। দাদা, দেখ বৌদি মায়ের সাথে কেমন ব্যবহার করছে। মা অসুস্থ শরীর নিয়ে বাসন মাজছে, আর বৌদি বৃদ্ধাশ্রমে পাঠানোর ভয় দেখাচ্ছে। রাজীব খুব শান্তভাবে ব্যাগটা নামিয়ে রাখলো। তারপর জামার বোতাম খুলতে খুলতে বলল, মিতালি তো ভুল কিছু বলেনি রুমি। মায়ের শরীর এখন আর চলে না। বাড়িতে থাকলে শুধু খাটুনি আর অশান্তি। আমি আর মিতালি ঠিক করেছি মাকে একটা ভালো হোমে পাঠিয়ে দেব। সেখানে ওনার বয়সী অনেক লোক থাকবে, ওখানেই ওনার ভালো লাগবে। রুমি পাথরের মতো দাঁড়িয়ে রইল। রাজীব ওর দিকে তাকিয়ে একটু হাসলো, যে হাসিতে কোনো মায়া নেই। রাজীব বলতে লাগলো, কেন? তুইও তো অনির্বাণকে বলেছিস যে তোর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চাস। আমি ভাবলাম বোন যখন পথ দেখাচ্ছে তখন সেই পথেই হাঁটি। মা তো সবারই এক, তাই না? তোর শাশুড়ি কারো মা, আবার আমাদের মাও কারোর মা। রুমির গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। ও দেখলো ওর মা চুপচাপ রান্নাঘরে গিয়ে নিজের জন্য এক বাটি জল ঢাললেন। দুপুরে খাবারের সময় রুমি দেখলো ডাইনিং টেবিলে রাজীব আর মিতালি খাবার খাচ্ছে, মাছের কালিয়া আর ডাল। আর মায়ের থালায় শুধু এক মুঠো সাদা ভাত আর সকালে ভাজা পোড়া তরকারি। রুমি থালাটা দেখে আঁতকে উঠল। বৌদি, মাকে শুধু এইটুকু দিয়েছো কেন? অন্তত একটু মাছ তো দাও। মিতালি খাওয়া থামিয়ে বলল, অপুষ্টিকর খাবার হজম করতে পারবে না তো। বুড়ো মানুষদের বেশি মাছ মাংস খাওয়া ঠিক নয়। তুই কি ভুলে গেছিস রুমি, তুই যখন আমার এখানে এসে গল্প করতিস যে তোর শাশুড়িকে তুই শুধু আধপেটা করে খেতে দিস যাতে উনি বেশি না চটপটে হতে পারেন? আমি তো তোর থেকেই ইন্সপিরেশন নিয়েছি। রুমি এক মুহূর্তের জন্য আয়নার সামনে দাঁড়িয়ে নিজের আসল চেহারাটা দেখতে পেল। ওর মনে পড়ল গত সপ্তাহে ও অনির্বাণের মায়ের থালা থেকে বড় মাছের টুকরোটা তুলে নিয়েছিল এই বলে যে বুড়োদের এসব খেলে পেটের রোগ হয়। আজ নিজের মায়ের থালায় ওই পোড়া তরকারি দেখে ওর বুকটা ফেটে যাচ্ছে। বিকেলে রুমি দেখলো মিতালি একটা ডায়েরি নিয়ে বসে আছে। রুমিকে ডেকে বলল, এই রুমি, তুই তো একবার বলেছিলি তোর বাড়ির কাছে খুব ভালো একটা বৃদ্ধাশ্রম আছে, নামটা যেন কি? ওই যে যেখানে তোর শাশুড়িকে পাঠানোর কথা হচ্ছিল। ঠিকানাটা দে তো বোন, আমি আর তর সইতে পারছি না। তোর দাদা কালই গিয়ে ফর্ম ফিল আপ করে আসবে। রুমি এবার আর নিজেকে সামলাতে পারলো না। ও চিৎকার করে কেঁদে উঠল, না বৌদি, তোমরা এটা করতে পারো না। মা কোথায় যাবে? এই ঘর বাড়ি তো মায়েরও। মিতালি ঠান্ডা গলায় বলল, কেন পারবো না? তোর শাশুড়ির ঘর বাড়ি ছিল না? তুই পারলে আমি কেন পারবো না? তুই করলে সেটা বিচার, আর আমি করলে সেটা অন্যায়? রুমির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ও টুবাইকে জড়িয়ে ধরে বারান্দায় গিয়ে বসলো। ওর নিজের করা প্রতিটি অন্যায়, প্রতিটি কটু কথা ওর কানে ফিরে আসতে লাগলো। ও বুঝতে পারলো ও যা নিজের শাশুড়ির সাথে করেছে তা আসলেও নিজের মায়ের সাথেই করার অনুমতি বৌদিকে দিচ্ছিল। রাতে রুমি দেখলো ওর মা অন্ধকার ঘরে একা বসে আছেন, ফ্যানটা চলছে না। রুমি ঘরে গিয়ে ফ্যানটা চালাতে গেলে দেখলো ফ্যানটা চলছে না, রেগুলেটর থেকে তার খোলা। মা, ফ্যানটা কি হয়েছে? রুমি ফিসফিস করে জিজ্ঞেস করলো। মা খুব নিচু স্বরে বললেন, বৌমা বলেছে বুড়ো মানুষের অত হাওয়ার দরকার নেই, মিছিমিছি ইলেকট্রিক বিল বাড়বে। অনির্বাণ তো আর টাকা পাঠায় না আমার জন্য।
রুমি অন্ধকারে নিজের চোখের জল মুছল। ওর মনে পড়ল গতকাল সকালটার কথা, যেদিন ও অনির্বাণকে ইলেকট্রিক বিলের জন্য শাশুড়িকে অপমান করেছিল। রুমির মনে হলো ও যেন এক নরকের মধ্যে দাঁড়িয়ে আছে। যে বিষ ও অন্যের সংসারে ছড়িয়েছিল, আজ সেই বিষ ও নিজের বাপের বাড়িকেও নীল করে দিয়েছে। রুমি স্থির করলো ও আর এখানে এক মুহূর্ত থাকবে না। কিন্তু ও কোথায় যাবে? নিজের বাড়িতে, যেখানে ও নিজের হাতে অশান্তির আগুন জ্বালিয়ে এসেছে। অনির্বাণ কি ওকে আর বিশ্বাস করবে? সারা রাত রুমির চোখে এক ফোঁটা ঘুম এলো না। পাশে টুবাই অঘরে ঘুমোচ্ছে, কিন্তু রুমির কানের কাছে বারবার বাজছে মায়ের ফিসফিসে আওয়াজ। বুড়ো মানুষের অত হাওয়ার দরকার নেই। মাঝে মধ্যেই পাশের ঘর থেকে বৌদি আর দাদার হাসির শব্দ ভেসে আসছে। যে দাদাকে রুমি জানতো খুব মাতৃভক্ত, সেই দাদা আজ এতটা পাষাণ কি করে হয়ে গেল? সেটা ভেবেই ও কুল পাচ্ছিল না। ভোরবেলা রুমি দেখলো ওর মা খুব সাবধানে ঘর থেকে বেরোচ্ছেন। শরীরটা সামনের দিকে ঝুঁকে গেছে। রুমি বিছানা ছেড়ে উঠে পিছু নিল। দেখলো মা রান্নাঘরে গিয়ে গ্যাস ধরাবার চেষ্টা করছেন। বৌদি কাল রাতে বলে দিয়েছে আজ থেকে চা এবং জলখাবার মাকেই বানাতে হবে, তবেই তিনি দুপুরে দুমুঠো অন্ন পাবেন। মা কাঁপা কাঁপা হাতে দেশলাই জ্বালাতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন। রুমি আর থাকতে পারল না। ও এগিয়ে গিয়ে মায়ের হাত থেকে দেশলাইটা নিয়ে নিল। মা আমি করছি, তুমি গিয়ে বসো। মা চমকে রুমির দিকে তাকালেন, তারপর ভেজানো গলায় বললেন, না রে রুমি, তুই করিস না। মিতালি দেখলে আবার অশান্তি করবে। ও বলেছে আমি নাকি এ বাড়িতে শুধু বসে বসে খাই। তুই বরং গিয়ে একটু শো গে মা, তোর মুখটা বড্ড শুকিয়ে গেছে। মায়ের এই অযাচিত মমতা দেখে রুমির বুকের ভেতরটা হাহাকার করে উঠল। ও ভাবল, এই তো মা। অথচ অনির্বাণের মাও তো ঠিক এভাবেই মায়া নিয়ে ওর দিকে তাকাতেন যখন ও নতুন বিয়ে হয়ে সেই বাড়িতে এসেছিল। কবে থেকে ও সেই মানুষটাকে শত্রু ভাবতে শুরু করলো? কবে থেকে নিজের আধিপত্য কায়েম করার নেশায় ও একটা জ্যান্ত মানুষকে আসবাবপত্রের মতো অবহেলা করতে শুরু করলো? ঠিক সেই সময় মিতালি হাই তুলতে তুলতে রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো, হাতে দামি স্মার্টফোন। কি গো রুমি, সকাল সকালই মায়ের কাজে হাত দিলে? বলি নিজের বাড়িতে তো শাশুড়িকে এক কাপ জলও গড়িয়ে দাও না, এখানে এসে এত সতীপনা কেন? শোনো মা, চাটা একটু কড়া করে করবে। আর রুমি, ওই যে বৃদ্ধাশ্রমের কথা বলছিলাম, তার একটা লিফলেট আমি অনলাইন থেকে বের করেছি। এই দেখো তো, পরিবেশটা কেমন? মিতালি ফোনটা রুমির চোখের সামনে ধরলো। রুমি দেখলো সেখানে লেখা শান্তিনিবাস, প্রবীণদের শেষ আশ্রয়। রুমি দেখলো ওর মা আর চোখে ফোনের স্ক্রিনটার দিকে তাকালেন। তারপর মাথা নিচু করে চায়ের জল বসালেন। মায়ের অসহায় ভঙ্গি দেখে রুমি নিজের স্থিরতা হারালো। বৌদি, তুমি কি পাগল হয়ে গেছো? মাকে কেন আশ্রমে পাঠাবে? মা তো কোনো অন্যায় করেনি। আর দাদাই বা এসব কি করে মেনে নিচ্ছে? রুমি আর্তনাদ করে উঠল। মিতালি ফোনটা সরিয়ে তার ছেলের সুরে বলল, অন্যায়? অন্যায় তো তুই করিসনি রুমি, তবুও তো তুই তো শাশুড়িকে তাড়াতে চেয়েছিলি। আসলে কি জানিস, এই বুড়ো মানুষগুলো হলো আপদ। আর তোর দাদা, ও তো আমার কথাতেই ওঠে বসে। ও জানে মা থাকলে আমি এ বাড়িতে থাকবো না, তাই ও মাকে বিদায় করতেই রাজি। কি রাজীব, ঠিক বলেছি না? রাজীব দরজার আড়াল থেকে বেরিয়ে এলো। সে খুব উদাসীন গলায় বলল, হ্যাঁ মিতালি ঠিকই বলছে। আমাদের ছোট সংসার, মিতালি শান্তি চায়। মা থাকলে সারাক্ষণ একটা খিটখিট লেগেই থাকে। তুই অযথা মাথা ঘামাস না রুমি, তুই তো কালই চলে যাবি। তোর তো নিজের ঘর আছে, নিজের বর আছে, সেখানে গিয়ে তুই তো আবার রানী হয়ে থাকবি। আমাদেরটা আমাদের মতো চলতে দে। রাজীবের এর নির্লিপ্ততা রুমির গায়ে চাবুকের মতো লাগলো। ও বুঝলো আজ ওর মা যে পরিস্থিতির শিকার, তার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওই দায়ী। ও যে বিষ বৃক্ষ রোপণ করেছিল, তার ফল এখন ওর মাকেও খেতে হচ্ছে। দুপুরে খাবারের সময় আরও এক প্রস্থ নাটক শুরু হলো। মিতালি টেবিলের ওপর রাখা মাংসের বাটিটা নিজের দিকে টেনে নিয়ে বলল, মা আজ আপনার খাবার দরকার নেই। কাল রাতে আপনি বেশি খেয়ে ফেলেছিলেন, তাই আজ শরীর খারাপ হতে পারে। আপনি বরং পান্তা ভাতটুকু খেয়ে নিন। রুমি নিজের থালাটা মায়ের দিকে ঠেলে দিয়ে বলল, আমি খাবো না, মা আমার থালা থেকে খাবে। মিতালি রুক্ষ গলায় বলল, একদম আদিক্ষেতা করবি না রুমি, এটা আমার বাড়ি, এখানে আমার নিয়ম চলবে। তোর মা যদি আমার কথা না শোনে, তবে আজ রাতেই আমি ওকে ঘাড় ধরে বের করে দেব। তুই খুব বড় বড় কথা বলছিস। তুই তো গত মাসে তোর শাশুড়িকে খাবার না দিয়ে ঘরে আটকে রেখেছিলি যখন অনির্বাণ ট্যুরে গিয়েছিল। আমি কি সব জানি না? রুমি স্তব্ধ হয়ে গেল। ও বুঝতে পারল ওর প্রতিটি পাপের হিসেব মিতালি আর রাজীব আজ কড়াই ঘন্টায় আদায় করে নিচ্ছে। ওর ভেতরটা তছনছ হয়ে যাচ্ছিল। ও এক ছুটে নিজের ঘরে গিয়ে ফোনটা হাতে নিল। কাঁপা কাঁপা হাতে অনির্বাণকে ফোন করলো। ওপাশে অনির্বাণ ফোন ধরতেই রুমি ফুপিয়ে কেঁদে উঠল। অনির্বাণ, তুমি কোথায়?
আমায় নিয়ে যাও এখান থেকে, আমি আর পারছি না। অনির্বাণ খুব শান্ত গলায় ওপাশ থেকে বলল, কেন রুমি, বাপের বাড়িতে তো খুব শান্তিতে থাকার কথা। শাশুড়ির মুখ দেখতে হচ্ছে না, সেবা করতে হচ্ছে না, তোমায় নিতে যাব কেন? অনির্বাণ, আমি ভুল করেছি, আমি খুব বড় অপরাধ করেছি। আমি বুঝতে পারিনি মা মানে কি হয়। এখানে বৌদি মায়ের সাথে ঠিক সেই ব্যবহারটাই করছে যেটা আমি তোমার মায়ের সাথে করেছি। আমি নিজের চোখ দিয়ে মাকে কষ্ট পেতে দেখতে পারছি না অনির্বাণ। প্লিজ আমায় এসে নিয়ে যাও। আমি মায়ের পায়ে ধরে ক্ষমা চাইব। অনির্বাণ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, রুমি, মানুষ যখন অন্যের বাড়িতে আগুন লাগায় তখন ভুলে যায় যে সেই আগুনের শিখা নিজের ঘরেও পৌঁছতে পারে। তুমি যে যন্ত্রণা আমার মাকে দিয়েছ, আজ সেই যন্ত্রণা তোমার নিজের মা পাচ্ছে দেখে তোমার কষ্ট হচ্ছে। কিন্তু আমার মাও তো কারো না কারো মেয়ে ছিল, কারো না কারো বোন ছিল, তার জন্য তো তোমার মায়া হয়নি। রুমি কোনো উত্তর দিতে পারল না, ও শুধু কাঁদতে লাগলো। ও বুঝতে পারলো ক্ষমা পাওয়া এত সহজ নয়। ও ফোনের ওপারে শুনতে পেল ওর শাশুড়ি সবিতা দেবীর গলা। কে রে অনির্বাণ? বৌমা? ও কাঁদছে কেন? ওর কি শরীর খারাপ? দে তো আমায় ফোনটা। সবিতা দেবীর মমতা ভরা কণ্ঠস্বর শুনে রুমির কান্না আরো বেড়ে গেল। যে মানুষটাকেও ঠিক মতো খেতে দেয়নি, যার ঘর থেকে ফ্যান খুলে নেওয়ার হুমকি দিয়েছে, সেই মানুষটি আজও ওর জন্য চিন্তিত। রুমি কাঁদো কাঁদো হয়ে বলল, মা, মা আমায় ক্ষমা করে দিন, আমি আসছি মা, আমি কালই বাড়ি ফিরছি, আপনি আমায় একটু জায়গা দেবেন তো? ওপাশে সবিতা দেবী শান্ত গলায় বললেন, পাগলি মেয়ে, এটা তো তোরই বাড়ি, আয়, ফিরে আয়। আমি তোর পছন্দের লাউ চিংড়ি রাঁধবো কাল। ফোনটা রাখার পর রুমি দেখল দরজার পাশে মিতালি আর রাজীব দাঁড়িয়ে আছে। তাদের চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। রুমি কিছু বলতে যাবে, তার আগেই রাজীব এগিয়ে এলো। রাজীব এগিয়ে এসে রুমির মাথায় হাত রাখলো, কিন্তু রুমির তখন হিতাহিত জ্ঞান নেই। সে ভাবছে পরদিন সকালেই তাকে হয়তো তার বৃদ্ধা মাকে এই নরকুণ্ডে ফেলে রেখে চলে যেতে হবে। রুমির চোখের জল থামছেই না। সে রাজীবের হাতটা খপ করে ধরে ফেলল। দাদা, তুই কি সত্যি পাল্টে গেলি? যে মা তোকে এত কষ্ট করে মানুষ করলো, বাবা মারা যাওয়ার পর টিউশনি করে তোর পড়ার খরচ চালালো, আজ সেই মাকে তুই ওই আশ্রমে পাঠিয়ে দিবি? তোর একটুও মায়া লাগছে না? বৌদি না হয় বাইরের লোক, কিন্তু তুই তো মায়ের নিজের রক্ত। রুমি কেঁদে ফেলল। রাজীব কোনো কথা না বলে গুম হয়ে দাঁড়িয়ে রইল। মিতালি পাশ থেকে টিপ্পনি কেটে বলল, রক্তের কথা আর বলিস না রুমি, অনির্বাণও তো সবিতা দেবীর নিজের রক্ত। কই, তুই যখন ওনাকে মারতে বাকি রাখতিস তখন তো রক্তের টানের দোহাই দিসনি, তখন তো অনির্বাণকেও তুই নাচাতিস। আজ নিজের বেলা আতে লাগছে। রুমি মাথা নিচু করে রইল। কথাগুলো বলতেও তার কষ্ট হচ্ছে। মিতালি ডাইনিং টেবিলের ওপর একটা ফর্ম নামিয়ে রাখলো। এই নে রুমি, এটা হলো শান্তিনিবাসের ফর্ম। এতে অভিভাবক হিসেবে তোকেও একটা সই করতে হবে। তুই সই করলেই কাল সকালে গাড়ি আসবে। রুমি ফর্মটা হাতে নিয়ে দেখলো তার ঝাপসা চোখে অক্ষরগুলো কাঁপছে। তার চোখের জল আর বাদ মানছে না। ঠিক সেই মুহূর্তে রুমির মা ঘর থেকে বেরিয়ে এলেন, তার হাতে পুরনো লোহার সিন্দুকের চাবিটা। মা খুব ধীর গলায় বললেন, রাজীব, তোরা অশান্তি করিস না, আমি ঠিক করেছি আমি চলেই যাব, তোরা সুখে থাক। রুমি, তুই কাঁদিস না মা, তুই তো তোর শাশুড়িকে সহ্য করতে পারিস না, আমাকে এখানে দেখলে তোর আরো কষ্ট হবে। তার চেয়ে আমি আশ্রমে গেলেই তোরা সবাই শান্তিতে থাকবি। না মা, তুমি কোথাও যাবে না। রুমি চিৎকার করে মায়ের পা জড়িয়ে ধরল। আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। আমি অনির্বাণকে বলবো, ও যেমন নিজের মাকে রাখবে আমার মাকেও রাখবে। আমি দুই মায়ের সেবা করব। আমি বুঝিনি মা, শাশুড়িও যে কারোর মা হতে পারে সেটা আমি ভুলেই গিয়েছিলাম। রুমির কথা শেষ হতেই ঘরের পরিবেশটা হঠাৎ কেমন বদলে গেল। মিতালি যে রুক্ষ মেজাজে কথা বলছিল, তার মুখে হঠাৎ একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। রাজীবের পাথরের মতো মুখটা নরম হয়ে এলো। সে নিচু হয়ে রুমিকে টেনে তুলল। হয়েছে রুমি, আর কাঁদতে হবে না, উঠে দাঁড়া। রাজীব খুব মোলায়েম গলায় বলল। রুমি অবাক হয়ে দাদার দিকে তাকালো। মানে, তুই সই করতে বলবি না? মিতালি হো হো করে হেসে উঠল। সে এগিয়ে গিয়ে রুমির গাল থেকে চোখের জল মুছিয়ে দিয়ে বলল, পাগলি মেয়ে, আমরা কি সত্যি মাকে ওভাবে বলতে পারি? মা তো আমাদের প্রাণ। এই দাগ, ফর্মটা ভালো করে পড়ে দেখ তো। রুমি ফর্মটা তুলে নিল। দেখলো সেটা কোনো বৃদ্ধাশ্রমের ফর্ম নয়, একটা পুরনো খবরের কাগজের ওপর সাদা কাগজ সেটে বানানো নকল লেখা।
রুমি অবাক হয়ে বলল, এসব কি বৌদি? তাহলে ওই যে বাসন মাজা, ফ্যান বন্ধ করে দেওয়া, পান্তা ভাত খেতে দেওয়া, ওগুলো সব? মা হাসলেন, তার চোখে তখন আর জল নেই। তিনি বললেন, ওগুলো সব নাটক ছিল রে রুমি। অনির্বাণ যেদিন রাজীবকে ফোন করে সবটা জানালো, সেদিন রাজীব আর বৌমা খুব অপমানিত বোধ করেছিল। ওরা ঠিক করেছিল, তোকে মুখে বলে বোঝানো যাবে না, তোকে তোর নিজের আয়নার সামনে দাঁড় করাতে হবে। তাই এই 3 দিন আমরা সবাই মিলে এই অভিনয়টা করেছি। রাজীব বলল, রুমি, অনির্বাণ আমার ছোট ভাইয়ের মতো। ও যখন বলল যে তুই নিজের শাশুড়িকে খেতে দিস না, ওনাকে অপমান করিস, তখন আমাদের খুব লজ্জা লেগেছিল। আমরা ভাবলাম তুই যদি নিজের মায়ের ওপর সে অত্যাচার হতে দেখিস, তবেই হয়তো অন্য একজন মায়ের কষ্টটা বুঝতে পারবি। তাই মিতালিকে আমিই বলেছিলাম ওরকম কঠোর হতে। মাও এই নাটকে আমাদের সাথ দিয়েছে। মিতালি বলল, বিশ্বাস কর রুমি, মাকে দিয়ে বাসন মাজানো বা ওই বাসি ভাত দেওয়ার নাটক করতে আমার নিজের খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তোকে বদলাতে হলেই তেতো ওষুধটা দরকার ছিল। আমরা চেয়েছিলাম তুই নিজে অনুভব কর যে মানুষটা একটা সংসার তিল করে গড়ে তোলে, শেষ বয়সে এসে অবহেলা পাওয়াটা তার কাছে কতটা যন্ত্রণার। রুমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল গত 3 দিন ধরে সে যে নরক বাস করছিল, সেটা আসলে তার নিজের তৈরি করা কর্মফলের একটা ছোট ফল মাত্র। তার দাদা বৌদি তাকে ঘৃণা করে না, বরং তাকে সঠিক পথে ফেরানোর জন্য এই কঠিন পথ বেছে নিয়েছিল। রুমি লজ্জিত মুখে বলল, দাদা বৌদি, তোমরা আমায় যে শিক্ষা দিলে সেটা কোনো বই পড়ে পেতাম না। আমি আমার শাশুড়ি মায়ের সাথে যা করেছি তা ভাবলে এখন আমার নিজের ওপর ঘৃণা হচ্ছে। আমি এখনই বাড়ি ফিরে যেতে চাই। মিতালি হাসল। অনির্বাণ নিচেই দাঁড়িয়ে আছে। ও আর মা মানে তোর শাশুড়ি দুজনই এসেছে তোকে নিয়ে যেতে। আমরাই ওদের খবর দিয়েছি যে রুমির কোর্স কমপ্লিট হয়েছে। রুমি দৌড়ে বারান্দায় গেল, দেখলো নিচে অনির্বাণের স্কুটার দাঁড়িয়ে আছে, আর তার পেছনে বসে আছেন সবিতা দেবী। রুমি আর দেরি করলো না, টুবাইকে কোলে নিয়ে নিজের ব্যাগ গুছিয়ে এক ছুটে নিচে নেমে এলো। নিচে আসতেই সবিতা দেবী তাকে দেখে মৃদু হাসলেন। রুমি কোনো কথা না বলে সরাসরি শাশুড়ির পায়ে লুটিয়ে পড়ল। মা, আমায় ক্ষমা করুন, আমি মানুষ চিনতে পারিনি, আমি আর কখনো আপনাকে কষ্ট দেব না। আপনি বিশ্বাস করুন মা। রুমির গলা বুজে এলো। সবিতা দেবী রুমির মাথায় হাত রেখে বললেন, আরে ধুর পাগলি, মা কি কখনো সন্তানের ওপর রাগ করে থাকে? তুই বুঝতে পেরেছিস, এটাই সব থেকে বড় পাওনা। চল এবার বাড়ি চল, অনেকদিন বাড়িতে লক্ষ্মী নেই, ঘরটা খা খা করছে। অনির্বাণ রুমির দিকে তাকিয়ে হাসলো। সেই হাসিতে কোনো অভিযোগ ছিল না, ছিল একরাশ স্বস্তি। বাড়িতে ফিরে রুমি সবার আগে নিজের হাতে সবিতা দেবীর ঘরটা পরিষ্কার করলো। নিজের ঘরের থেকে দামি নতুন ফ্যানটা এনে শাশুড়ির ঘরে লাগিয়ে দিল। রাতে রান্না করলো সবার পছন্দের পদ। ডাইনিং টেবিলে বসে রুমি যখন নিজের হাতে শাশুড়িকে মাছের বড় টুকরোটা তুলে দিচ্ছিল, তখন তার মনে হলো শুধু শাশুড়ি নয়, সে যেন তার নিজের মাকেই সেবা করছে। রুমির ছোট সংসারটা এখন শান্তিতে ভরে উঠেছে। সে বুঝেছে শাশুড়ি মানে শুধু বরের মা নয়, শাশুড়ি মানে একটা বটগাছ, যার ছায়ায় থাকলে রোদের আঁচ গায়ে লাগে না। আর এই পরম সত্যটা তাকে শিখিয়ে দিয়ে গেল তার বাপের বাড়ির সেই 3 দিনের ভয়ঙ্কর নাটক। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।